আমার স্বামী ডায়েরি লেখার খুব শখ ছিল। সেই রাইট কভার ডায়েরি কোথায় গেল জানি না। আমি ভিতরে ভিতরে খুব ভয় পাচ্ছিলাম এবং আমি পুরো আলমারি খুঁজলাম, এমনকি আমার ঘরের পুরো তল্লাশি করলাম, কিন্তু সেই ডায়েরি কোথাও পাওয়া গেল না। তারপর আমার মনে হল, সেই ডায়েরি আদৃতির হাতে পড়ে গেছে কিনা। সেই ডায়েরিতে আদৃতির জীবনের সবচেয়ে বড় রাজ লেখা ছিল। আমার মেয়ে কলেজে যেত এবং সেখান থেকে এসে সারাদিন পড়াশোনা করত। সে আমার প্রতিটি কথা মানত। কিন্তু গত 1 মাস ধরে সে খুবই চিন্তিত ছিল এবং অদ্ভুত আচরণ করছিল। সে সবকিছু ছেড়ে দিয়েছিল, সবসময় বিরক্ত থাক। সে আমার কথা মানত না। আমি তার জন্য খুব চিন্তিত ছিলাম। তাই আমি ভাবলাম কোনো সময়ে তার ঘরের তল্লাশি করব। আমি এইসব কথা রাতে ভাবছিলাম এবং ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমি গভীর ঘুমে ছিলাম যখন স্বপ্নে আমার স্বামীকে দেখলাম। তিনি বললেন, আরাধ্যা, তুমি 2-3 দিন মেয়ের ঘরে লুকিয়ে দেখো যে সে কি করছে। আমার ঘুম ভাঙার পর খুব অবাক হলাম যে এটা কেমন স্বপ্ন ছিল। স্বপ্নটা আমাকে অবাক করে দিয়েছিল। অনেক বছর পর আমার স্বামী স্বপ্নে এসেছিলেন এবং স্বপ্ন কত অদ্ভুত ছিল। আমি সত্যি চিন্তিত হলাম যে আমার মেয়ে কোনো সমস্যায় তো নেই। তাই আমি দ্রুত উঠে মেয়ের ঘরের দিকে যেতে লাগলাম। দরজা খোলার জন্য যখন হাত বাড়ালাম, তখন দেখলাম যে রাতের সময় তার ঘর ভেতর থেকে লক করা। এর আগে সে কখনো ঘর লক করেনি। সকালে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি রাতে ঘরের দরজা কেন লক করেছিলে? আমার কথা শুনে সে ভয়ে বলল, মা, তুমি সারা রাত আমার ওপর নজর রাখছ। আমি মজা করে বলার চেষ্টা করলাম এবং হেসে বললাম, না মেয়ে, রাতে আমি ভয় পাচ্ছিলাম, তাই তোমার কাছে এসেছিলাম। সে বলল, আমি জানি না যে তুমি রাতে ভয় পাচ্ছিলে কিনা, কিন্তু এখন আমি তোমাকে খুব ভয় পাচ্ছি। আমি হাসলাম, কিন্তু তার কথা এবং আমার স্বামীর স্বপ্ন আমাকে খুবই চিন্তিত করছিল। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার মৃত স্বামীর কথাকে উপেক্ষা করতে পারি না। সেদিন রাতে আমি মেয়ের ঘরে গিয়ে তার আলমারির পেছনে লুকালাম। আমার মেয়ে ঘরে আসার পর বই খুলে পড়তে বসে গেল। সে পড়াশোনায় ব্যস্ত ছিল এবং আমি আলমারির পেছনে লুকিয়ে দেখছিলাম। সারা রাত সে পড়াশোনা করল। সকাল 6টার দিকে সে বই বন্ধ করল এবং শুয়ে পড়ল। সে সকাল 8টায় কলেজ যায়, তাই মাত্র 2 ঘন্টা ঘুমাল। সারা রাত দাঁড়িয়ে থাকার কারণে আমার পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল এবং শরীরও ভেঙে যাচ্ছিল। আমি ভাবলাম, আমি ছোট বাচ্চার মতো একটা স্বপ্নের পেছনে কেন লেগে আছি। পরের দিন আমি ভাবলাম যে আমি আর রাতে মেয়ের ঘরে যাব না। কিন্তু রাত হলেই আমার স্বামীর কণ্ঠস্বর আমার কানে বারবার শুনতে পাচ্ছিলাম, যেন তিনি বলছেন, যাও আরাধ্যা, আদৃতির ঘরে যাও। আমি নিজের সিদ্ধান্তকে বেশি সময় ধরে রাখতে পারিনি এবং রাত হলেই আবারও মেয়ের ঘরে গিয়ে আলমারির পেছনে লুকালাম। আজ আমার পায়ে খুব বেশি ব্যথা হচ্ছিল, কিন্তু আমি সহ্য করলাম এবং দাঁড়িয়ে রইলাম। সারা রাত আমি আলমারির পেছনে দাঁড়িয়ে রইলাম এবং আমার মেয়ে পড়াশোনা করল। একের পর এক বই পড়ছিল। দ্বিতীয় রাতও একইভাবে কাট। সকালে আমি নিজের ঘরে গিয়ে ভাবলাম যে হয়তো এই স্বপ্ন আমাকে আসছে, কারণ আমি প্রতিদিন আমার স্বামীর স্মৃতিতে ডুবে থাকি এবং তার ছবি বারবার দেখি। তাই তার স্মৃতিগুলো আমার মাথায় আধিপত্য করছে। হয়তো স্বপ্নের কোনো বাস্তবতা নেই। আমি ভাবলাম যে আমি স্বপ্নের কারণে আমার মেয়ের ওপর সন্দেহ করব না। আমি একটু বিশ্রাম নিলাম এবং তারপর রান্নাঘরে গিয়ে নাস্তা বানাতে শুরু করলাম। নাস্তা বানিয়ে আমি ভাবলাম যে আদৃতির জন্য নাস্তা বানায়। যখন আমি তাকে নাস্তা দিতে তার ঘরে গেলাম, দরজার কাছে পৌঁছেই শুনতে পেলাম যে ভেতর থেকে শব্দ আসছে। সে কাঁদছিল এবং আমি ঘাবড়ে গেলাম যে অবশেষে তাকে কি হলো এবং কেন সে কাঁদছে। সে কাঁদতে কাঁদতে বলছিল, আজ তোমাকে খুব মনে পড়ছে, তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি দ্রুত দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু এটা দেখে আবার অবাক হলাম যে দরজা ভেতর থেকে লক করা ছিল। আমি জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করলাম। কিছুক্ষণ পর আদৃতি দরজা খুলে বলল, মা, তোমাকে কি হলো? এভাবে দরজা কেন ধাক্কাচ্ছ? আমি দরজা খুলতে যাচ্ছিলাম, কিন্তু তুমি তো দরজাকে এমন ধাক্কাচ্ছ যেন কোনো ভূমিকম্প এসেছে। প্রথমে আমি ভেবেছিলাম যে তাকে জিজ্ঞাসা করব যে সে কার সাথে কথা বলছিল, কিন্তু যখন তার হাতে তার বাবার ছবি দেখলাম, তখন সব বুঝে গেলাম। হয়তো সে তার বাবার স্মৃতিতে ডুবেছিল এবং তাকে মিস করছিল। কিন্তু কেন জানি না, আমার মন খুব অস্থির হচ্ছিল। আমি আদৃতিকে বললাম, এটা তোমার নাস্তা, তুমি নিজের ঘরেই খাও। আমি তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি। এবং আমি নাস্তার ট্রে তার হাতে দিয়ে দিলাম। সে কিছু না বলে ছবিটাকে পাশে রেখে নাস্তা খেতে লাগল। আমি খুবই চিন্তিত ছিলাম এবং অনেকটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমি ভাবলাম যে আজ শেষ রাত, আজকেও গিয়ে আদৃতির ঘরে আলমারির পেছনে লুকাব। রাত হলেই আবারও আমি মেয়ের ঘরে গিয়ে আলমারির পেছনে লুকালাম। আমার মেয়ে প্রতিদিনের মতোই চেয়ারে বসে টেবিলে রাখা বই খুলে পড়তে শুরু কর। সে পড়াশোনায় খুব ব্যস্ত ছিল। কিছুক্ষণ পরেই হঠাৎ আদৃতির ঘরের জানালায় টোকা লাগল।
আমি অবাক হলাম যে এত রাতে আর এই সময়ে জানালায় কে আসতে পারে। আদৃতি দ্রুত বই বন্ধ করল এবং জানালার দিকে যেতে লাগল। সে জানালা খুলে দিল। আমি কারো লাফিয়ে পড়ার শব্দ শুনলাম। আমার হৃদয় জোরে জোরে ধরফর করতে লাগল। আদৃতি কাঁদতে লাগল এবং বলল, তুমি এতদিন কেন আসনি? জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আমার মনে হলো যে আজ যদি তোমাকে ফোন না করতাম হয়তো আজও তুমি এখানে আসতে না। সকালে যখন তোমার সাথে ফোনে কথা হচ্ছিল তখন হঠাৎ মা এসে গিয়েছিল। আমার পুরো বিশ্বাস যে মা আমাদের কথাগুলো শুনে ফেলেছিল। তাই আমি দ্রুত বাবার ছবি হাতে নিয়েছিলাম যাতে মা ভাবেন যে আমি বাবার ছবির সাথে কথা বলছিলাম। এসব ভেবে আমি খুব লজ্জিত বোধ করছিলাম। আমি আমার মেয়ের কথায় অবাক হচ্ছিলাম। তখন আমি কোনো ছেলের হাসির শব্দ শুনলাম। সে হাসতে হাসতে বলছিল, তুমি আজ বাঁচলে। আমি তোমাকে কতবার বলেছি যে তুমি আমার সাথে চলো। তুমি আমার সাথে যেতে চাও না এবং সবসময় আমাকে মনে করে কাঁদো। এর বেশি শোনার মতো সাহস আমার ছিল না। আমি অনেকক্ষণ ধরে তাদের কথাগুলো শুনছিলাম, তাই দ্রুত আলমারির পেছন থেকে বেরিয়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে গেলাম। যখন তারা আমাকে দেখল তাদের চোখ বড় হয়ে গেল। আদৃতি এগিয়ে এসে বলল, মা তুমি কেমন ব্যবহার করছ? তুমি এখানে কি করছ? তোমার লজ্জা করে না নিজের মেয়ের ঘরে লুকিয়ে থাকতে? তুমি এত জঘন্য কাজ কিভাবে করতে পারো? আমার মেয়ে ওপর খুব রাগ হচ্ছিল। আদৃতি লজ্জিত হওয়ার বদলে উল্টো আমার ওপর চড়াও হল। তখন আমি চিৎকার করে বললাম, বদকর এই বাজে কথা। যদি আমার সামনে বেশি কথা বলার চেষ্টা করো তবে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেল। তোমার লজ্জা হওয়া উচিত যে তুমি ঘরে এই ছেলেকে ডেকে আনছ। কে এই ছেলে? তোমার লজ্জা করে না নিজের মাকে মিথ্যে বলার এবং তোমার বাবার সম্মানকে মাটিতে মেশানোর? আমি তো কখনো ভাবতেও পারিনি যে তুমি এত ভুল করবে। ফোনে কাঁদতে কাঁদতে নিজের প্রেমিককে ঘরে ডাকবে এবং এই ছেলেকে দেখো, এখান থেকে পালাচ্ছে না, চোখে চোখ মিলিয়ে দাঁড়িয়ে আছে। এটা ভাবছে যে একজন অসহায় এবং বৃদ্ধা মহিলা আমাদের কি করতে পারবে। আদৃতি বলল, মা এটা আমার প্রেমিক না, আমার স্বামী। আমরা দুজন বিয়ে করেছি। এটা শুনে আমার পা থেকে মাটি সরে গেল। অবশেষে আমার মেয়ে এটা কি বলছে? আমি বললাম, বিদ্রোহী মেয়ে। তোমার লজ্জা করে না এটা করতে? কে এই ছেলে? তাকে কিভাবে চেনো? এটা শুনে আদৃতি কাঁদতে লাগল এবং বলতে লাগল, হ্যাঁ মা আমি সত্যি বলছি, এটা আমার স্বামী। এর ব্যাপারে আমি বাবার ডায়েরি থেকে জেনেছিলাম এবং সেই ডায়েরিতেই এর বাড়ির ঠিকানা লেখা ছিল। এর নাম রাত। বাবার ডায়েরিতে রাত সম্পর্কে সমস্ত তথ্য লেখা ছিল। এখন আমি সবকিছু জেনে গেছি। আমরা দুজন ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু ছিলাম এবং বাবা আমার এবং রাজের সম্পর্ক ঠিক করেছিলেন। এটি রিতেশ আঙ্কেলের ছেলে। ডায়েরিতে লেখা ছিল যে বাবার ইচ্ছা ছিল যে আমার বিয়ে রাজের সাথে হোক। আদৃতি বলল, মা বাবা লিখেছিলেন যে যদি আমার কিছু হয় তবে তুমি কাউকে পছন্দ করো না, যে ছেলেকে আমি তোমার জন্য বেছে নিয়েছি সেই ছেলের সাথে বিয়ে করো। তোমার লজ্জা হয়নি যে তুমি আমার থেকে বাবার এই প্রতিশ্রুতি লুকিয়ে রেখেছিলে? তুমি আমার দাদু দাদিকে মেয়ের থেকে লুকিয়ে রেখেছিলে। আমি শুধুমাত্র আমার চাচা চাচিকে জানতাম এবং ভাবতাম যে আমার দাদু দাদি এই পৃথিবীতে নেই। কিন্তু যখন তুমি আমাকে দাদু দাদির সম্পর্কে সবকিছু বলেছিলে তখন আমি বুঝেছিলাম যে তুমি এজন্য বলনি কারণ তারা আমাদের সাথে অনেক ভুল করেছিল। তুমি রিতেশ আঙ্কেলের স্ত্রী সম্পর্কে বলেছিলে যে তিনি তোমার সাথে খুব খারাপ করেছিলেন, কিন্তু তুমি কখনো রিতেশ আঙ্কেলের ছেলে রাজের কথা বলনি, যদিও তুমি আমার বিয়ে চঞ্চলের ছেলে পরাগের সাথে করতে চেয়েছিলে। তুমি এটা করেছিলে যাতে আমাকে কিছু মনে না পড়ে। আদৃতি বলল, মা আমি জানতাম যে তোমার এইসব করার পেছনে কোনো কারণ ছিল। আমি আমার জীবনের এতগুলো বছরে তোমার মধ্যে কোনো খারাপ দেখিনি। কিন্তু মা আমি আমার বাবার করা প্রতিশ্রুতি পূরণ করতে চেয়েছিলাম। তখন রাজ এগিয়ে এসে হাত জোড় করে বলল, আন্টি সময় অনেক এগিয়ে গেছে। এখন পরিস্থিতি আগের মতো নেই। সবাই ভালো হয়ে গেছে এবং আমি আপনাকে বলতে চাই যে মার স্বাস্থ্য খুব খারাপ। তিনি বিছানা থেকে উঠতে পারেন না। হয়তো তিনি আপনার সাথে যা করেছিলেন ঈশ্বর তাকে তার ভুলের শাস্তি দিয়েছেন। মার পক্ষাঘাত হয়েছে। ডাক্তার কিছু দিনের সময় দিয়েছেন। মার অবস্থা খুব খারাপ। আপনি আমার সাথে চলুন এবং মাকে তার ভুলের জন্য ক্ষমা করে দিন। হয়তো তার জীবনের যে সময় বাকি আছে তা শান্তিতে কাটাতে পারেন। আমার মেয়ে রাজের সাথে বিয়ে করে ফেলেছিল। এখন আমার কাছে না বলার কোনো সুযোগ ছিল না। আমি রাজ এবং আদৃতির সাথে রাজের বাড়িতে গেলাম। সেখানে পৌঁছে দেখলাম রাজের মা কাবেরী খুব খারাপ অবস্থায় বিছানায় শুয়ে আছেন। তার অবস্থা দেখে আমার খুব মায়া হল। আমাকে দেখে তার চোখে জল এসে গেল। তিনি কিছু বলতে পারছিলেন না, কিন্তু তার চোখ দেখে আমার মনে হল যেন তিনি আমাকে ক্ষমা চাইছেন। আমি তার কাছে গিয়ে বললাম, আমি তোমাকে ক্ষমা করেছি কাবেরী। এখন আমাদের সন্তানরা বিয়ে করে ফেলেছে, তাদের আশীর্বাদ দাও। এটা শুনে কাবেরীর চোখ থেকে জল বের হয়ে গেল
এবং তিনি কাঁদতে লাগলেন। রিতেশ ভাই সাহেব আমাকে দেখে খুব খুশি হলেন এবং বললেন যে যখন থেকে কাবেরীর স্বাস্থ্যের অবনতি হতে শুরু হয়েছিল, ভাবি বুঝতে পেরেছিলেন যে তিনি আপনার সাথে ভুল করেছিলেন। ঈশ্বর তাকে তার শাস্তি দিচ্ছেন। তিনি আপনার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন, কিন্তু তার সাহস হয়নি। তিনি বলেছিলেন যে যখন তিনি সুস্থ হবেন, তখন নিজে আপনার বাড়িতে গিয়ে ক্ষমা চাইবেন। কিন্তু তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল এবং তিনি আপনার কাছে ক্ষমা চাইতে পারেননি। একদিন যখন আদৃতি আমাদের বাড়িতে এসে সব বলল, তখন আমি নিজেই এই 2 সন্তানের বিয়ে করিয়ে দিয়েছি। আমরা আপনাকে এজন্য জানাইনি কারণ আমরা জানতাম যে আপনি কখনোই এই শিশুদের বিয়েতে সম্মতি দেবেন না, কারণ আপনার সাথে অনেক খারাপ করা হয়েছিল। আমি আমার বন্ধুর প্রতিশ্রুতি পূরণ করতে চেয়েছিলাম। রিতেশ ভাই সাহেব আমার সামনে হাত জোট করে দাঁড়িয়ে বললেন, ভাবি, আমি আমার স্ত্রীর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার স্ত্রীকে ক্ষমা করে দিন এবং আমার সন্তানদেরও ক্ষমা করে দিন, যারা আপনার কাছে লুকিয়ে বিয়ে করেছে। আমার মেয়ে খুশি, এটাই আমার জন্য অনেক। আমি রিতেশ ভাই সাহেবকে বললাম, যা হয়েছে হয়েছে, আপনাকে লজ্জিত হওয়ার দরকার নেই। আমি কাবেরীকে ক্ষমা করেছি বলে আমি আমার বাড়ি চলে এলাম। কিন্তু পরের দিন যে খবর এলো, তাতে আমার পা থেকে মাটি সরে গেল। আদৃতি বলল যে কাবেরী মারা গেছেন। কাবেরীর মৃত্যুতে আমার খুব দুঃখ হল। এখন আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে থাকছে এবং খুব খুশি। এভাবে আমার স্বামীর স্বপ্ন পূরণ হল এবং কাবেরী তার ভুলের শাস্তিও পেল। বন্ধুদের, আমি আশা করি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই চাপুন, যাতে পরবর্তী আপডেট সবচেয়ে আগে আপনারা পান।